আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। সদ্য দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ অনেক, তবে তা মোকাবিলায় সুযোগও রয়েছে। শুরুতেই আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে কাজ করতে হবে বলে মত বিশিষ্টজনদের। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশে সংখ্যালঘুদের টার্গেট করে যে সহিংসতা হচ্ছে তা ছাত্র আন্দোলনের দাবির সাথে সাংঘর্ষিক। তবে অর্থনীতির অচলাবস্থা দূর করতে সব খাতে শৃঙ্খলা ফেরানোর তাগিদ অর্থনীতিবিদ জাহিদ হাসানের। সাদিয়া কানিজের রিপোর্ট। ছাত্র জনতার কঠোর আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে মানুষের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ দেখেছে সারা বিশ্ব। গণভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মালামাল লুটপাট, বিভিন্ন স্থানে হত্যা, থানায় আগুন, গুরুত্বপূর্ণ স্থাপনা সহ ঘরবাড়িতে ভাঙচুর আর সহিংসতা চালিয়ে আসছে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গেল বৃহস্পতিবার শপথ নিলেন 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। এই ক্রান্তি লগ্নে সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। বিশিষ্টজনরা মনে করছেন রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শুরুতেই সরকারকে আইন শৃঙ্খলা ফেরাতে কঠোর হতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে যদি সহিংসতা হয়, তাহলে সেটা আমরা মনে করি যে শিক্ষার্থীদের আন্দোলন এবং জনতার যে দাবি তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এটা প্রথম দায়িত্ব হবে, এটাকে অচিরে বন্ধ করা, যত শীঘ্র বন্ধ করা। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সেই সক্ষমতা আছে। বল প্রয়োগ নয়, দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিশ্চিতের তাগিদও দেন তিনি। পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যাশার কথাও জানান। সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে যে সরকারি ক্ষমতা আসুক, তারা এই আন্দোলনের যে মূল শিক্ষা সেটি গ্রহণ করবে। জনগণের অধিকার হরণ করার কোনো এখতিয়ার সরকারের নেই, বরং জনগণের অধিকার বাস্তবায়িত হবে, বৈষম্যমূলক ভাবে সমাজ প্রতিষ্ঠিত হবে এবং আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা সে তার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ ভাবে শিক্ষার্থীদের নতুন প্রজন্মের প্রত্যাশা এবং দাবির পূরণ হবে, সেটি নিশ্চিত করার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে। এদিকে অর্থনীতিবিদ জাহিদ হাসানের মতে, শুরুতেই ব্যাংক, বিমা সহ সব খাতের চলমান প্রাতিষ্ঠানিক অস্থিরতা দূর করতে হবে। এক নম্বর প্রায়োরিটি এখন আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, যাতে সাধারণ মানুষ যে নিরাপত্তাহীনতাতে ভুগছে সেটা যেন কেটে যায়। শৃঙ্খলা শুধু যে আপনার আইন শৃঙ্খলা বা আইনের বিশৃঙ্খলা ঘটছে তা না, শৃঙ্খলা কিন্তু প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে। যেই বিশৃঙ্খলা আমরা এই আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এবং প্রাতিষ্ঠানিক খাতে যেগুলি দেখতে পাচ্ছি, এগুলোকে আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হবে। মূল্যস্ফীতি কমানো, রিজার্ভ বৃদ্ধি সহ আর্থিক খাতের অচলাবস্থা দূর করতে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। আর্থিক খাতের দুর্দশা এটাও অনেকদিন ধরেই চলছে। এই দুর্দশাকে কাটানোর জন্য কিছু ঘোষিত কর্মসূচিও আছে। ওই ঘোষিত কর্মসূচিগুলো আলোর মুখ দেখেনি, সেগুলো যেগুলো গ্রহণযোগ্য কর্মসূচি সেগুলোকে দ্রুত বাস্তবায়ন করা। বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ডক্টর ইউনূসের হাত ধরে এদেশ আবারও ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশা সবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। 5 দিন বন্ধ থাকার পর রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, 639 থানার মধ্যে শুক্রবার পর্যন্ত 361টি থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন থানার নিরাপত্তায় সেনা সদস্যরা কাজ করছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর তথ্য অনুযায়ী রাজধানী ঢাকার 29টি থানা সহ দেশজুড়ে 417টি থানায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। হামলা ও অগ্নিসংযোগের কারণে বেশি ক্ষতিগ্রস্ত থানাগুলোর কাজ শুরু করা যায়নি। পুলিশকে ভরসা দিতে অনেক স্থানের শিক্ষার্থীরাও তাদের পাশে থাকছেন। সীমান্তবর্তী এলাকার থানাগুলোর নিরাপত্তায় কাজ করছেন বিজিবি সদস্যরা। দর্শক, রাজধানীর তেজগাঁও থানা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। ডিএমপির সব থানায় কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন, আর এর সাথে জানাবেন যে এই মুহূর্তে আসলে পুলিশ সদস্যরা কি বলছেন তাদের কার্যক্রম শুরু করার বিষয়ে।
মাহবুবা, আপনি যেমনটি বলছিলেন যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যে থানাগুলো রয়েছে, যেহেতু গেল 5 দিন ধরে রাজধানীর সহ সারা দেশের যে থানাগুলো বন্ধ রয়েছিল সেগুলো কিন্তু গতকালকে সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁ থানার সামনে। সেখানে যদি একটু দেখাই যে তেজগাঁ থানা যেহেতু সারা বাংলাদেশের বেশ প্রায় 300-র অধিক থানা খুলে দেওয়া হয়েছে, সেগুলো নিরাপত্তায় রয়েছে কিন্তু সেনাবাহিনী, আনসার সদস্যরা এবং বিজিবি সদস্যরা কিন্তু এই থানাগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল কিন্তু প্রায় 361টি থানা সীমিত পরিসরে তাদের কার্যক্রম চালু করেছে এবং সেগুলোর নিরাপত্তার জন্য নিয়োজিত আছেন সেনাবাহিনী। তাদের তত্ত্বাবধানে কিন্তু থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এর আগে কিন্তু বলা হয়েছিল যে তারা নিরাপত্তাহীনতায় ভোগার কারণে তারা কর্মস্থলে যোগ দেননি এবং তারা যখন নিরাপত্তা নিশ্চিত হয়েছে তখন কিন্তু তারা যোগ দিয়েছেন। এবং যে রাজধানী সহ সারা দেশে, রাজধানীতে 29টি এবং দেশের বাইরে মিলে মোট 400টির অধিক থানায় কিন্তু সেনাবাহিনী সদস্যরা নিয়োজিত আছেন তাদের নিরাপত্তায়। এবং আর যে কিছু থানা যেগুলো বাকি রয়েছে, যেমন যেগুলোতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে এবং যেগুলো ভাঙচুর হয়েছে, সেসব থানা কিন্তু এখনও সংস্কার না হওয়া পর্যন্ত সেগুলোর কার্যক্রম চালু হবে না। কিন্তু আমরা এখানে যারা আজ নিরাপত্তায় নিয়োজিত আছেন তাদের সঙ্গে কথা বলেছি যে এখনও 2-1জন মানুষজন আসছেন যে তাদের বিভিন্ন অভিযোগ নিয়ে, কিন্তু থানায় এখনও সেভাবে কার্যক্রম শুরু হয়নি। এবং গেল কয়েকদিন ধরে যেহেতু রাজধানী সহ সারা দেশে পুলিশ শূন্য ছিল বা কোনো থানায় কার্যক্রম ছিল না, সেক্ষেত্রে মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং বিভিন্ন ধরনের গুজবের সৃষ্টি হচ্ছে। যেমন প্রায় প্রতিদিনই রাতে ডাকাত গুজব এবং ছিনতাইকারীর যে প্রভাবটা রয়েছে সেগুলো বেড়েছে এবং রাতভর কিন্তু সাধারণ মানুষ এই যেহেতু পুলিশ সদস্য না থাকায় তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারাও বলছেন যে দ্রুত যাতে পুলিশের যে কার্যক্রম রয়েছে সেটি যাতে সচল হয়। এবং প্রতিদিনই দেখা যাচ্ছে পাড়া মহল্লায় কিন্তু যারা এই যে ডাকাত আতঙ্কের কারণে সাধারণ মানুষ কিন্তু পাড়া মহল্লায় চেকপোস্ট বসিয়েছে এবং তারা এই ডাকাত প্রতিরোধের জন্য কার্যক্রম চালাচ্ছে। এবং আইএসপিআর থেকে কিন্তু যাতে এই ডাকাত প্রতিরোধের সহায়তা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু হটলাইন নাম্বার দেওয়া হয়েছে, সেই সব নাম্বারে কিন্তু তারাও সহায়তা নিচ্ছেন। এবং সাধারণ যে মানুষজন আছেন যে তারা বলছেন যে যেসব সংখ্যা আছে সেসব সংখ্যা কাটিয়ে যাতে দ্রুত থানার কার্যক্রম শুরু হয় এবং তাদের যে নাগরিক সেবা রয়েছে সেই সেবা যাতে তারা নিশ্চিতভাবে পান এবং সেটি তারা বলছেন। এই ছিল আমার কাছে তেজগাঁ থানা থেকে সর্বশেষ অবস্থা থানার। ধন্যবাদ আপনাকে। 6 আগস্ট থেকে ট্রাফিক পুলিশ শূন্য দেশের সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। দেশের সংকটে তাদের সাথে যোগ দিয়েছে আনসার বাহিনী, স্কাউট, রোভার স্কাউট সহ সাধারণ মানুষ। কোন রকম দক্ষতা না থাকা সত্ত্বেও দারুণভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। এতে নিয়ম মেনে যানবাহন চালকরাও সহযোগিতা করছেন তাদের। দর্শক, রাজধানীর সড়কের পরিস্থিতি জানাতে বিজয় সরণি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাকিলা করিম। শাকিলা, সড়কের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা কি বলছেন? মাহবুবা, শুভ সকাল। আজ আমি এখন দাঁড়িয়ে আছি বিজয় সরণিতে। আপনি যেমনটি বলছিলেন ট্রাফিকের দায়িত্বে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি আসলে বিজয় সরণির দৃশ্যটা একটু অন্যরকম রাজধানীর অন্য মোড়ের থেকে, কারণ এখানে আনসার বাহিনী আছে, বিমান বাহিনীর সদস্যরা আছে, ফায়ার সার্ভিসের সদস্যরা আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আছে এবং একই সাথে রয়েছে কিন্তু সেনাবাহিনীর সদস্য, নৌবাহিনীর সদস্যরাও কিন্তু কাজ করছেন। এবং এই যে বিশাল জনশক্তি নিয়ে ঠিক এই মোড়ের যে ট্রাফিকিং সিস্টেমটা মনিটরিং করা হচ্ছে, ঠিক দেখলে বোঝা যাচ্ছে আসলে এই নতুন বাংলাদেশই কিন্তু আমরা দেখতে চাচ্ছিলাম। এবং নতুন প্রজন্মের হাত ধরে, তরুণদের হাত ধরে যে বাংলাদেশ আমরা এখন দেখছি, এই সুন্দর ধারাবাহিকতাটা বজায় রাখার জন্যই কিন্তু তাদের এই প্রচেষ্টা। এবং আসলে এটা অন্যরকম একটা সুন্দর দৃশ্য, কারণ এখানে কারো কোনো পারিশ্রমিকের চিন্তা নেই। শিক্ষার্থীরা একদম সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে তারা কিন্তু কাজ করছেন। আমি কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেমনটি বলছিলেন যে তারা চাচ্ছেন ট্রাফিক সদস্যরা দ্রুত সড়কে শৃঙ্খলায় ফিরে আসুক, তবেই তারা তাদের পড়ার টেবিলে ফিরে যাবে। তবে তাদের কাছে আসলে দেশ সংস্কারটা আগে জরুরি, তারপর তারা আস্তে আস্তে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে ফিরে যাবে, পড়ার টেবিলে ফিরে যাবে। এবং এই ট্রাফিকিং সিস্টেমটা আসলে যারা যাত্রীরা, যারা
যানবাহনে চড়ে যাচ্ছেন তারাও কিন্তু খুব সন্তোষ প্রকাশ করেছেন আমাদের কাছে। তারা বলছেন যে ঠিক এভাবেই যদি প্রত্যেকটা সড়কে কোনো অনিয়ম ছাড়া, কোনো ওভারটেকিং ছাড়া খুব সুন্দরভাবে যদি সড়কে চলাফেরা করা যায়, তাহলে আসলে সড়কে ঢাকা শহরের সড়কের বিশৃঙ্খলা বা যানজট নিয়ে যে চিরাচরিত অভিযোগের বিশাল বড় একটি খাতা ছিল, সেই খাতাটা কিন্তু বরাবরের মতো বন্ধ হয়ে যাবে। কেননা ঠিক এইভাবে সুশৃঙ্খলভাবে ট্রাফিকিং সিস্টেমটাই কিন্তু আসলে এখন মানুষ চায়। কেননা দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এখন ডিজিটাল হচ্ছে, মানুষেরও এখন তাড়া বেড়েছে, প্রত্যেকটা মানুষের কর্মক্ষেত্রে পৌঁছানোর একটি ব্যস্ততা থাকে। তো সব কিছু মিলে তারা কিন্তু আসলে চায় যে ট্রাফিকিং সিস্টেমটাই আসলে কিন্তু অনেক বড় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। আগে যেমন অনেক কর্মঘণ্টা কিন্তু নষ্ট হতো শুধুমাত্র সড়কের এই বিশৃঙ্খলার কারণে, যানজটের কারণে। এখন সেই সমস্যাটা না হওয়ায় কিন্তু দারুণ স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষজন। এবং যে নতুন সরকারের কথা একটু বলে রাখি, নতুন যে সরকার প্রধান, বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, তার হাত ধরে যে কয়জন উপদেষ্টা রয়েছেন তাদের প্রত্যেককেই কিন্তু আসলে যোগ্য মনে করছেন সাধারণ মানুষ। তারা কিন্তু বলছেন যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকার ব্যবস্থাপনায় বাংলাদেশ কিন্তু আসলে নতুন রূপে সেজেছে এবং আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশের ভবিষ্যতের স্বপ্ন দেখতেই পারি। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। এদিকে দেশের বিভিন্ন শহরের আজও যানবাহনের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে শিক্ষার্থীরা। বরিশালে সকাল থেকে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছে ছাত্রছাত্রীরা। বন্দরনগরী চট্টগ্রামেও ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। টাঙ্গাইলেও শিক্ষার্থীরা সড়কে যানবাহনের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। সড়কে যান চলাচলে সহায়তা করছে সিলেটের শিক্ষার্থীরাও। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মাহমুদুর রহমান খান সোহেল গতরাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। বিবেকের তাড়নায় আন্দোলনে যাচ্ছি, বেঁচে থাকলে আবার দেখা হবে, এই শেষ কথা বন্ধুকে জানিয়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে গুলি লাগে তার মাথায়। এরপর গত 5 দিন মৃত্যুর সাথে লড়াই করে মারা যান তিনি। তার মৃত্যুতে রেখে যাওয়া 3 সন্তানের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। পরিবারের দাবি, মাহমুদুর রহমানের এই আত্মত্যাগ যেন যথাযথ সম্মান ও স্বীকৃতি পায়। নারায়ণগঞ্জের নিজ গ্রামে জানাজা শেষে মিরপুরে তার মায়ের কবরে সমাহিত করা হবে বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন। এই কথা বলার পরে উনি গত 4 তারিখে 11:54 সময় উনি নাকি আপনার ওই উত্তরা বিএনএস আপনার সেন্টারের সামনে উনি গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন। 11:54 আমাকে ফোন করে, আবার হোয়াটসঅ্যাপে ফোন করার পরে বলতেছে যে বিবেকের তাড়নায় আমি আর বাসায় থাকতে পারলাম না। হ্যাঁ, আমি উত্তরা বিএনএস সেন্টার, হ্যাঁ, ওইটা ঠিক মাঝামাঝি রাস্তায় আছে। দেশবাসীর কাছে একটাই দেওয়া, এবং বর্তমান সরকার এবং যত সমন্বয়কারী এবং সবার কাছে যারা আছেন, আমি দেশবাসী সবার কাছে একটাই আপনাদের কাছে চাওয়া যে আমার মামার এই অকাল মৃত্যুর এবং এই ঘটনার সুষ্ঠু একটা তদন্ত এবং বিচার আমরা দাবি করি। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি 5 শিক্ষার্থী। গতরাতে ঢাকা ডেমরা হাইওয়েতে নিরাপত্তা টহল দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আহত এক শিক্ষার্থী জানান, ট্রাকটিকে তারা বারবার গতি কমানোর আহ্বান জানালেও শিক্ষার্থীদের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেয় চালক। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে এবং আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করে। আমি ঢাকা সিটি কলেজের এবারে 26 বছর স্টুডেন্ট আর কি। তো আমরা সবাই রায়েরবাগের ট্রাফিক কন্ট্রোলে আছি আপাতত ভলেন্টিয়ার হিসাবে। তো আমরা রাত 12টার পর আমরা রাত 11:30টার দিকে আমরা শুনি যে সানারপাড়ের দিকে ছিনতাইকারীরা ধরেন আক্রমণ করে এরকম। তো আমরা তার আগেও আর্মিদের ইনফর্ম করছি। মানে চাঁদাবাজির খবর পাইছিলাম, আমরা টহল দিতে গেছিলাম সাইনবোর্ড এলাকায়। তো ওখান থেকে আমরা ঘুরিয়ে আমাদের টহল দেওয়ার শেষ ঘুরিয়ে শুধু চলে আসবো। ওই গাড়িটাকে দূর থেকে দেখতেছি ব্যাপারভাবে আসতেছে। 3বার সিগন্যাল দিচ্ছি, মাইক দিয়ে বলছি 3বার, কোনো কথা শুনে নাই। ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ রংপুরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধিও যাচ্ছেন। গত 16 জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয়। এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। শহীদ হয়ে গেছে, সকলেই বলতেছে যে শহীদ আপনার ছেলে, আপনি শহীদের বাবা। এটা নিয়ে একটা গর্ববোধ হয়। সরকারের কাছে দাবি জানাই যে সকলের যেন দৃষ্টান্তমূলক বিচার হয়। দর্শক, রংপুরের পীরগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিপুল, ডক্টর ইউনূস পৌঁছেছেন কিনা এই মুহূর্তে, সেখানকার কি পরিস্থিতি জানাবেন আমাদের? মাহবুবা, আমি এখন আছি রংপুরে পীরগঞ্জের বাবনপাড়া, যেটা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া আবু সাইদের বাড়িতে। এবং এখন দেখতে পাচ্ছেন যে আবু সাইদের যে সমাধিটা অর্থাৎ কবর দেওয়া হয়েছে তার একদম বাড়ির উঠানের পাশেই কিন্তু তাকে শায়িত করা হয়েছে। এবং এইখানেই কিন্তু আজকে তার কবরস্থানে জিয়ারত করতে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সে সাথে যে ছাত্রদের যে দুজন প্রতিনিধি উপদেষ্টার মধ্যে ঠাঁই পেয়েছে সেই দুজন উপদেষ্টার মধ্যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ কিন্তু এখানে আসবেন। আমরা যতটুকু জানি যে আজকে সকাল 9:30টার দিকে হেলিকপ্টার যোগে ইতিমধ্যে ঢাকা থেকে রওনা হয়েছেন উপদেষ্টারা, এবং এখানে 10:30 নাগাদ ওরা 9:30টার দিকে রওনা হয়েছেন এবং 10:30 নাগাদ কিন্তু তারা এই পীরগঞ্জে এসে পৌঁছাবে। আপনাকে দেখাতে চাই যে পীরগঞ্জের যে আবু সাইদের যে বাড়িটি, সেই বাড়িটি ইতিমধ্যেই বিভিন্ন স্বজনরা উপস্থিত হয়েছেন এবং আবু সাইদের পরিবারের সাথে বিভিন্ন স্বজনরা কিন্তু সাক্ষাৎ করছেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই এবং সেই সাথে দর্শকদেরকেও দেখাতে চাই যে আবু সাইদের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি সেকে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, কারণ এখানেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসবেন এবং কবর জিয়ারত করার পরে কিন্তু তার পরিবারের যে সদস্য রয়েছেন তাদের সাথে নিয়ে তিনি সাক্ষাৎ করবেন। এবং আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আসলে এখানে যা এলাকাবাসী রয়েছে তারাও কিন্তু বলছেন যে শহীদ আবু সাইদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ যাতে জাতি স্মরণ রাখতে পারে তার জন্য আবু সাইদের জন্য যাতে এমন কিছু করা হয় সরকারের মধ্যে দিয়ে যাতে সবাই এটি স্মরণীয় করে রাখতে পারে। আমরা পরিবারের তার বাবা এবং ভাইয়ের সাথে যোগাযোগ করার সুযোগ হয়েছে, তারাও কিন্তু দাবি করেছেন যে আবু সাইদের নামে যাতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে হল করা হয়, সে সাথে বীরের মর্যাদা যাতে দেওয়া হয় আবু সাইদকে, তেমনটা আমাদেরকে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। সে সাথে এখানকার যারা তার খেলার সাথে ছিল অর্থাৎ সহপাঠী বন্ধুরা ছিল, তারাও কিন্তু বলছেন যে আবু সাইদ বৈষম্য বিরোধীর যে আন্দোলনটি করেছে সেই বৈষম্য বিরোধী যাতে এই দেশ থেকে একেবারে চলে যায় এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনটা যাতে যুগে যুগে থাকে, যাতে অন্যায়ের প্রতিবাদ করা হয়, সেই বিষয়টি যাতে সবসময় এটা স্মরণীয় হয়ে থাকে। পাশাপাশি আমরা এখানে দেখেছি যে সার্জিদ আলমের নেতৃত্বে ছাত্রদের একটি প্রতিনিধি দল কিন্তু তার বাড়িতে এসেছেন, অর্থাৎ যারা আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, যে অন্যান্য যে সমন্বয়ক রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে আবু সাইদের বাড়িতে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু তার পরিবারের সদস্যের সাথে দেখা করেছেন, সেটা আমরা দেখতে পেয়েছি। সেই সাথে এখানে উপদেষ্টারা যখন আসবেন তখন কিন্তু উপদেষ্টারা আমরা যতটুকু খবর পেয়েছি তার বাড়ি পরিদর্শন শেষে কিন্তু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেই সাথে আবু সাইদ যেখানে নিহত হয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে, সেখানেও কিন্তু পরিদর্শনে যাবেন কিন্তু প্রধান উপদেষ্টা সহ অন্যান্য দুই উপদেষ্টা। সেই সাথে আমরা যতটুকু জানি রংপুর মেডিকেল কলেজেও যদি সময় হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টারাও কিন্তু সেই রংপুর মেডিকেল কলেজে যারা আহত রয়েছে তাদেরকেও দেখতে যাবে, এমনটা আমরা জানতে পেরেছি। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে এলাকাবাসী রয়েছে তার সাথে উৎসুক জনতা কিন্তু আজকে ভিড় জমিয়েছে আবু সাইদের বাড়িতে, এবং বলা হচ্ছে যে যারা এই ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের শাস্তি দাবি তারা কিন্তু জানিয়েছেন। মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পথে এবং বাজারে চাঁদাবাজি না থাকায় পেঁয়াজ, আলু সহ কমছে নিত্যপণ্যের দাম। রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় সবজি থেকে শুরু করে প্রায় সব পণ্যের দাম কমেছে, কেজিতে প্রায় 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে কাঁচামরিচের দাম। ব্যবসায়ীরা জানান, পথে পথে চাঁদাবাজির পাশাপাশি কারওয়ান বাজারে যে জায়গায় পণ্য নামে সেখানে এবং যেখানে বিক্রি হয় সেখানে কয়েক ধাপে বিভিন্ন জনকে চাঁদা দিতে হয়, দিনে অন্তত 400 থেকে আরো বেশি। যে টাকা তুলতে পণ্যের দাম বাড়িয়ে নেওয়া
ক্রেতাদের কাছ থেকে। এখন সব ধরনের চাঁদাবাজি বন্ধ থাকায় দাম কমেছে। শিক্ষার্থীরাও বাজারে গিয়ে কাউকে চাঁদা না দেওয়ার পরামর্শ দিয়েছেন। চাঁদাবাজিদের দৌরাত্ম্য বন্ধ করতে পারলে পণ্যের দাম আরও কমবে বলে মনে করেন ব্যবসায়ীরা। দর্শক, রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ী ও ক্রেতারা আসলে কি বলছেন? বাবু, আপনি যেমনটি বলছিলেন যে আসলে অস্থিতিশীল দেশ এখন স্বস্তি ফেরায়, মহাসড়কে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে এবং বাজারের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কিন্তু চাঁদাবাজি ছিল এবং সিন্ডিকেট তো আসলে ভয়ঙ্করভাবে চেপে বসেছিল এই বাজার ব্যবস্থাপনায় এবং সিন্ডিকেটও কিন্তু এখন বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এই কারণে কিন্তু বাজারে আমরা দেখতে পাচ্ছি যে হু করে একটা সময় হু করে দাম বেড়ে যেত, এখন হু করে দাম কমতে শুরু করেছে। যেমন আমি যদি বলি, কাঁচামরিচ কিন্তু গত কিছুদিন আগেও 350 থেকে 400 টাকা উঠে গিয়েছিল, সেই কাঁচামরিচ কিন্তু আজকে 150 থেকে 200 এবং 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আসলে কাঁচামরিচের জাত এবং মান ভেদে আসলে এই দামটা ভেরি করে। এছাড়া অন্যান্য সবজির দামও কিন্তু বেশ খানিকটা কমেছে। আমি একজন দোকানির কাছে যদি জানতে চাই, ভাইয়া আপনি বলবেন যে এই এক সপ্তাহে সবজি দাম কি পরিমাণ কমলো? এক সপ্তাহে আপনার কয়েকদিন তো দেশে গ্যাঞ্জাম ছিল, এই কারণে সবজি আসতে পারে কারণ বাজারে এখন সবজির আমদানি আছে, দামও কমতে আছে। আপনার সব জিনিসের দাম, পেঁপে দাম কত ছিল, এখন কত? আপনার পেঁপে ছিল 50-60 টাকা কেজি, এখন 40 টাকা 35 টাকা কেজি। করলা ছিল 100 টাকা 80 টাকা, করলা আছে 60 টাকা 70 টাকা কেজি। তারপর আপনার শসা আছে 60 টাকা 70 টাকা, মূলা আছে 30-40 টাকা কেজি, কচুরমুখী আছে 60 টাকা, আবার ভেন্ডি আছে 30 টাকা, পটল আছে 30 টাকা, মিষ্টি কুমড়া আছে 40 গোলবি 60 টাকা 50 টাকা কেজি। মোটামুটি দাম কমছে। ধন্যবাদ। 110 টাকা কেজি ধরে হচ্ছে, 10 টাকার মধ্যে সবচেয়ে স্বস্তির জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি ডিমের দাম কিন্তু আন্দোলন। ধন্যবাদ আপনাকে। সকালে সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।